ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব কিছু নিয়ম কানুনাদি দেখব। রাইট ফর্ম অফ ভার্ব মানে ভার্বের সঠিক গঠন। তো ভার্বের সঠিক গঠন কখন কিভাবে বসানো লাগে সে সম্পর্কে আমাদের তো আগেভাগে জানা লাগবে। তো জানতে হলে আমি রুল 1 থেকে 9 1 থেকে 9টা রুল রাখছি। প্রাইমারি, মডেল, অক্সিলারি, পেসিভ ফর্ম, প্রিপোজিশন, টেন্স এবং কন্ডিশনালের উপর। ঠিক আছে, এগুলো জানলে মোটামুটি আপনার 70% আপনার শেষ হয়ে যায় যে কোনো রাইট ফর্ম অফ ভার্ব গঠন করতে। আপনার এটা এই 1 থেকে 9 দেখলেই হয়ে যাবে, আপনার 70% কমপ্লিট। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা দেখবো মডেল অক্সিলারি। দেখেন ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, লেট, মাস্ট, তারপর নিড, ডিয়ার, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, ডু নট, ডাজ নট, ডিড নট, ক্যান নট, বাট, could not, but, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, ought to। এগুলো যদি সংযোগ থাকে এরপর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। B1 দিয়ে বোঝাই ভার্বের বেস ফর্ম। দেখেন এখানে লেখা আছে বেস ফর্ম। ভার্বের কি ফর্ম? বেস ফর্ম, মূল ফর্ম বলতে গেলে। ঠিক আছে, মূল ভিত্তিটা বসাইতে বলতেছে। আর B2 যদি জিজ্ঞেস করেন B1 এর জায়গায়, তো বুঝলাম ভার্বের বেস ফর্ম। তাহলে B2 মানে কি? B2 মানে হলো পাস্ট ফর্ম। B2 মানে কি? পাস্ট ফর্ম। আর B3 মানে কি? এই যে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত তো আমাদের জানা হয়ে গেছে। এখন আমরা যে এতক্ষণ অবধি এই 1 নম্বর রুলস খানা পড়ছি, তাহলে এটার উপর ডিপেন্ড করে এক্সাম্পলগুলো তো আমাদের দেখা লাগবে। তাহলে দেখেন টাইম, দেখেন ডাজেন্টের পর B1 বসছে, ওয়েট ফর এনিবডি। তারপর দেখেন আই ক্যান, ক্যান মডেল অক্সিলারি, দেখেন এখানের মধ্যে ক্যান ছিল, তাহলে ক্যানের পর ভার্বের বেস ফর্ম ড্র বসছে। আই ক্যান ড্র এ পিকচার, আমি এই একটা ছবি আঁকতে পারি। হি কুড হেল্প মি, সে আমাকে সাহায্য করতে পারতো। তাহলে দেখেন এখানে কুড আছে, কুডের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসলো। মে একটা অক্সিলারি, এখানে দেখেন এই যে মে। ঠিক আছে, মেয়ের পর কাম বসে গেছে। একইভাবে মাইট, মাইটের পর ভার্বের বেস ফর্ম এগেইন গো। তারপর শেল, শেলের পর ভার্বের বেস ফর্ম গো বসে গেছে। তারপর ক্যান নট বাট, এরপর ভার্বের বেস ফর্ম লাফ। হি ক্যান নট বাট লাফ, সে হাসতে পারে না কিন্তু। তারপর ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার গো হোম। দেখেন এখানে হ্যাড বেটার আমরা পড়ছিলাম একবার, এই যে এখানের মধ্যে দেখেন হ্যাড বেটার। ক্লিয়ার? আপনি আশা রাখি দেখতে পেয়েছেন হ্যাড বেটার। তাহলে হ্যাড বেটার থাকলে এরপর সবসময় ভার্বের কি বসে? বেস ফর্ম বসে, গো বসেছে। তারপর লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে লেট দেখতে পাচ্ছি, তাহলে ভার্বের বেস ফর্ম বসবে, কোনো কথা নাই। আমরা এখানে 1 নম্বর রুলসে সব কিছু দেখলাম। তারপর আই উইল নট লেট ইউ এন্টার দ্য ক্লাস, তাহলে লেট দেখতে পাইছি, এখানে এন্টার ভার্বের বেস ফর্ম বসে গেছে। তাহলে এতগুলো দেখলাম। এখন 2 নম্বর রুলস সম্পর্কে অবগত হব আমরা। 2 নম্বর রুলস ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড। তারপরে মাস্ট, মাস্ট টু, হ্যাজ টু, হ্যাড টু। পর যদি বি থাকে, মানে এর সাথে যদি বি থাকে, ঠিক আছে, এরপর যদি কি থাকে? বি থাকে। অথবা কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, হ্যাজ, হ্যাড টু বি, হ্যাড, তারপর টু বি, হ্যাভিং, এরপর কিংবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি প্লাস বিং থাকলে পেসিভ ফর্মের ক্ষেত্রে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যে কোনো একটা হইতে পারে। হ্যাভ বিন, হ্যাজ বিন, অথবা হ্যাড বিন, অথবা শ্যাল বি, উইল বি সহযোগে, কিংবা এরপরে বিভিন্ন ইনকোহেটিভ ভার্ব, ইনকোহেটিভ ভার্ব যেমন গেট, গ্রো, বিকাম, এগুলো আসলে এরপর সবসময় ভার্বের 3 ফর্ম B3 বসে। ঠিক আছে, B3 বসে। তাহলে আমরা এখানে উদাহরণের সাপেক্ষে বুঝি। অল দ্য গ্রেট পারসন অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ, হ্যাভ দেখতে পাইছি না? এই যে এখানের মধ্যে আমরা হ্যাভ পড়ছিলাম, এই যে হ্যাভ দেখতে পাইছেন, হ্যাভ দেখতে পাইছেন। তাহলে হ্যাভ এর পর সবসময় ভার্বের কি বসছে? মেক এর B3 ফর্ম কি? মেইট। মেক এর B3 ফর্ম কি? মেইট। মেইট বসে গেছে, দেখছেন B3 ফর্ম। তারপরে পরেরটা দেখেন, শুড এর পর যখন বি থাকবে, এখানে আমরা দেখতে পাইছিলাম শুড হ্যাভ বা শুড বি। এই যে এখানে শুড দেখতে পাইছি, তারপর এখানে প্লাস বি দিছি না? তাহলে শুডের পর যদি বি থাকে, সেম ভার্বের 3 ফর্ম রেসপেক্টেড বসেছে। একইভাবে হ্যাভের সাথে আইএনজি, হ্যাভিং থাকলে কি থাকলে? হ্যাভিং থাকলে আমরা এখানে দেখিয়েছিলাম হয় টু বি থাকবে, নয়তো শুধু বি থাকবে, নয়তো হ্যাভিং এর পরও কি বসবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপর হ্যাজ বিন, দেখেন সেমভাবে স্টোলেন বসেছে। স্টোলেন এটা কি? B3 ফর্ম। তাহলে স্টোলেনের B1 ফর্ম কি হবে, মানে বেস ফর্ম কি হবে? অবশ্যই স্টোল হবে। কি হবে? স্টোল হবে, STOLE। আশা রাখি ক্লিয়ার এই জায়গাটা। ঠিক আছে, স্টোল, স্টোল মানে চুরি করা, চুরি করেছিল বলতে গেলে। ঠিক আছে, মাই বুক হ্যাজ বিন স্টোলেন, আমার বইটা চুরি হয়ে গেছিল। তাহলে আসি এরপর
এখানে স্টোলেন দেখতে পাইলাম। ঠিক একইভাবে দেখেন ইসের পর বিং আছে, এখানের মধ্যে বলে দেওয়া হয়েছিল ইস থাকলে তারপর যদি আমরা কি দেখতে পাই, BEING দেখতে পাই। এটা কোথায় দেখতে পাইছিলাম, এই যে এখানের মধ্যে দেখেন বিং। এম ইজ আর ওয়াজ ওয়া শ্যাল বি উইল বির পর যদি বিং দেখতে পাই তবেও আমরা কি বলবো, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, যা এখানে বসে গেছে বিল্ট। এটা কিসের পাস্ট পার্টিসিপল ফর্ম, বিল্ডের, BUILD, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ট। একইভাবে দ্য বুক ওয়াজ দেখতে পাইছি, তার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পেসিভ ফর্ম। তারপর দ্য বুক ইজ বিং, ইসের পর যদি বিং দেখতে পাই তাহলে প্রিন্টেড বসানো লাগবে, ঠিক আছে। তারপর ফিরোজা গট মেরিড, ফিরোজা কি হয়েছে, বিবাহিত হয়েছিল, তাহলে গট, এই যে দেখেন গেট ইনকোহিটিভ ভার্ব, ইনকোহিটিভ ভার্ব থাকলেই ভার্বের B3 ফর্ম বসবে। কি 3 ফর্ম বসবে, B3 ফর্ম বসবে। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন এই জায়গাটা। এরপর 3 নাম্বার থেকে একটু সহজ হয়ে এসেছে, শুধু 1 নাম্বার আর 2 নাম্বারটা একটু টাফ। এরপর থেকে সবগুলোই সহজভাবেই আপনি এগিয়ে যেতে পারবেন। তাহলে দেখেন টু ব্যতীত মানে কি, টু ছাড়া সকল প্রিপোজিশন, সেটা উইথ এ বিউ টু হোক, লুক ফরওয়ার্ড টু হোক, গেট ইউজ টু হোক, এডিক্টেড টু হোক, ক্লোজার টু হোক, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্পের পর সবসময় ভার্বের সাথে কি বসে, আইএনজি যুক্ত হয়। ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি। দেখেন মনোযোগ দিবেন এখানের মধ্যে, এখানে লেখা আছে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। গো একটা ভার্ব, তার সাথে আইএনজি লাগাইছে, গো এর সাথে কি লাগাইছে, গো ভার্ব, ভার্বের সাথে আইএনজি লাগাইছে কিনা দেখেন। এখন আপনি বলবেন এখানে ভার্বের সাথে আইএনজি লাগাইছে, ঠিক আছে, কিন্তু এটা এখানের মধ্যে আপনি প্রিপোজিশন কই পাইলেন, ভালো করে দেখেন, অন, অন দেখতে পাইছেন, তাহলে অনের পর আপনার এখানে কি হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, যে কোনো প্রিপোজিশন। প্রিপোজিশন মানে কি, পজিশন মানে অবস্থান, প্রি মানে পূর্বে, কার পূর্বে, নাউন বা প্রনাউনের পূর্বে বসে যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক নির্দেশ করবে তাকেই আমরা প্রিপোজিশন বলি, ঠিক আছে। তাহলে এখানে দেখেন অন আছে, অন একটা প্রিপোজিশন, অন প্রিপোজিশনের পর তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। একইভাবে সেম টু কেস অফ দেখতে পাচ্ছি, অফের পর ভার্বের সাথে আইএনজি। একইভাবে ক্যান নট হেল্প, এখানে পড়েছিলাম ক্যান নট হেল্প, এই ক্যান নট হেল্পের পর ভার্বের সাথে আইএনজি যোগ করছে। আবার এডিক্টেড টু, এখানে আমরা পড়াইছি, এই যে এডিক্টেড টু, এই যে এডিক্টেড টু, এডিক্টেড টুর পর ভার্বের সাথে আইএনজি। তারপর উইথ এ ভিউ টু, সেম ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার। তারপর আসি এখন 4 নাম্বারে, জেনারেলি, ডেইলি, রেগুলারলি, অলওয়েজ, সামটাইমস, অফটেন বা অফেন, যেটাই বলেন, ব্রিটিশ ল্যাঙ্গুয়েজে বললে অফেন বলবেন, মানে ব্রিটিশ অ্যাকসেন্টে বলে, আর যদি আমেরিকান প্রোনাউন্সিয়েশনে বলেন তাহলে হবে অফটেন। এভরিডে, ফ্রিকুয়েন্টলি, ওকেশনালি, ইউজুয়ালি, নর্মালি অ্যান্ড কন্টেক্সচুয়াল হিন্টস যদি থাকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা বুঝে নিব সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিটে কি হয়, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সাবজেক্টের পর ভার্বের কি বসে, B1 মানে প্রেজেন্ট ফর্ম বসে। আর যদি দেখি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন মানে কাদেরকে বোঝায়, আমি আমরা, তুমি তোমরা, আমি আমরা হলো ফার্স্ট পার্সন, তুমি তোমরা হলো সেকেন্ড পার্সন, এই আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে দুনিয়ার যত পার্সন আছে সবগুলো হলো থার্ড পার্সন। সেই থার্ড পার্সনের মধ্যে যদি একজনকে বুঝাই তাহলে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আশা রাখি বুঝতে পেরেছেন। তাহলে এখানের মধ্যে দেখেন ট্রুথ, ট্রুথ দেখতে পেয়েছি, তারপর অলওয়েজ দেখতে পাচ্ছি, তো অলওয়েজ দিয়ে বুঝেই গেলাম এই যে এখানে অলওয়েজ আছে, অলওয়েজ থাকলে বুঝবো প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হইলে আমরা ভার্ব তো কি বসাবো, ভার্ব সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম B1 বসাবো, ঠিক আছে। এখন এখানের মধ্যে দেখতে হবে আমাদের সাবজেক্ট কি আছে, সাবজেক্ট দেখতে পাচ্ছি ট্রুথ। ট্রুথ মানে সত্য, সত্য কি কি আপনি গণনা করতে পারেন, পারেন না, তার মানে এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটাকে শুধু অনুভব করা যায়, গণা যায় না, সত্যকে শুধু অনুভব করা যায়, গণা যায় না, তাহলে এটা একটা আনকাউন্টেবল নাউন, যেটাকে গণনা করা যায় না। তো আনকাউন্টেবল নাউন সবসময় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবেই থাকে, ঠিক আছে, এটাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসেবেই কাউন্ট করা হয়, আনকাউন্টেবল। তাহলে এখানে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ট্রুথ, তাহলে এখানে ভার্বের সাথে রিন এর সাথে এস যুক্ত হয়ে রিনস হবে, ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। আশা রাখি বুঝতে পেরেছেন। তারপর আসি হোয়েন, ডাস, এখানের মধ্যে একটা, এখানে দেখেন মার্কার দেখেন, নর্মালি, নর্মালি, নর্মালি যখনই দেখতে পাইছেন তাহলে বুঝতে পারতেছেন নর্মালি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে থাকে, নর্মালি থাকলে কি হয়ে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে থাকে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট হলে তাহলে এখানে হান্নানের পর এখানে যেটা বোল্ড করে দেওয়া আছে সেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম,
টেক দেওয়া আছে, ঠিক আছে? আই থিঙ্ক ক্লিয়ার। তারপর আসেন এ গুড বয় প্রিপেয়ার্স, এখানে প্রিপেয়ারের সাথে এস কেন যুক্ত হয়েছে? এ গুড বয় আমি আমরা তুমি তোমরা কোনোটার মধ্যেই পড়ে নাই, এটা অন্য আরেকটা পার্সনে পড়ছে। আমি আমরা তুমি তোমরার বাইরে যত পার্সন সবগুলো হলো থার্ড পার্সনের মধ্যে এ গুড বয় মানে কি একজন ভালো ছেলে, তাহলে থার্ড পার্সনের মধ্যে একজন বলছে, তার মানে সিঙ্গুলার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হইলেই ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, যেখানে প্রিপেয়ারের সাথে এস যুক্ত আমরা দেখতে পাচ্ছি। আশা রাখি ক্লিয়ার। তারপর আসি নাও-এ-ডেইজ, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, এবং একটি অর্থ প্রকাশ করলে বা কন্টেক্সচুয়াল হিন্টস থাকলে সবসময় বুঝবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কী ছিল? এম ইজ আর হবে, এম হবে অথবা ইজ হবে নয়তো আর হবে, তারপর পরেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এম কখন হবে? যখন সাবজেক্ট আই থাকবে তখনই এম হবে, অন্যথায় এম হবে না। আর ইজ কখন হবে? যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে তখন ইজ যুক্ত হবে, যখন সাবজেক্ট প্লুরাল মানে একের অধিক হবে তখন আর হবে। ক্লিয়ার? অনেক কিছু ডিটেলস জেনে গেলেন। এখন এখানের মধ্যে দেখি, মনোযোগ দিবেন। এখানে হি দেখতে পাচ্ছি, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি মানে হলো সে, এটা আমি আমরা তুমি তোমরা কোনোটার মধ্যেই পড়ে নাই, তাহলে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর আমরা এখানে দেখতে পাচ্ছি নাও একটা মার্কার আছে, নাও একটা কি আছে? মার্কার আছে। সে মার্কার দেখে বুঝে গেলাম এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাও দেখে বুঝে গেলাম সেটা হলো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কি হয়? ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। কেন ইজ হবে? কারণ হি মানে সে একজনকে বোঝাচ্ছে, সে মানে একজনকে বোঝাচ্ছে, তাহলে ইজ, তাহলে একটা সিঙ্গুলার ভার্ব, ইজ কি সিঙ্গুলার, আর হিও সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্বেই গ্রহণ করবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। যদি সাবজেক্ট প্লুরাল হইতো, যেমন এখানে দে আছে, এটা সাবজেক্ট প্লুরাল, দে মানে তারা, তাহলে সাবজেক্ট প্লুরাল হইলে ভার্বও আর গ্রহণ করেছে। যখন সিঙ্গুলার হবে তখন ইজ গ্রহণ করবে, যখন প্লুরাল হবে তখন আর গ্রহণ করবে। তারপর পরেই যেহেতু এখানে নাও আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াসের মার্কার শো করতেছে, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। আশা রাখি ক্লিয়ার। এরপর হোয়াট আর ইউ, ইউ সবসময় আপনার ভার্ব হিসেবে অক্সিলারি হিসেবে আর কে গ্রহণ করে, ইউ সব কোনো সময় ইজ গ্রহণ করতে দেখবেন না, ইউ সবসময় আর কে গ্রহণ করে, ঠিক আছে? তাহলে আর গ্রহণ করছে, নাও দেখতে পাচ্ছি, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেন, ডু এর সাথে আইএনজি যুক্ত করলে ডুইং হয়। তারপর পরেই দে আর প্লেইং, এখানে কেমনে বুঝলাম যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়ছে? এই যে অ্যাট দিস মোমেন্ট দেখতে পাচ্ছি, অ্যাট দিস মোমেন্ট আমরা এখানে পড়ে এসেছি, এই যে অ্যাট দিস মোমেন্ট, তাহলে এখান থেকেই বুঝে গেলাম অ্যাট দিস মোমেন্ট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে আর এর সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছে। আশা রাখি এতটুকু বুঝি। তারপর 6 নাম্বার ইয়েস্টারডে, এগো, তারপর লং এগো, উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, দ্য আদার ডে, 1971, অতীত বুঝাচ্ছে, অতীত কিংবা পূর্বে অতীত নির্দেশক ক্লজ থাকলে, ক্লজ মানে কি খণ্ডবাক্য থাকলে, ঠিক আছে, কিংবা অতীত নির্দেশক কন্টেক্সচুয়াল হিন্টস থাকলে তখন ভার্বের কি বসে? পাস্ট ফর্ম বসে। এখন দেখেন এখানে ফ্যান্সি দেখতে পাচ্ছেন, তাহলে ভার্বের পাস্ট ফর্ম টার্নড বসাইছে, তো টার্নডের প্রেজেন্ট ফর্ম কি? টিইউআরএন, টিইউআরএন, ঠিক আছে, টার্ন। তারপর উইচ দেখতে পাচ্ছেন, তাহলে ভার্বের আপনার পাস্ট ফর্ম বসবে, পাস্ট ফর্ম মানে কি? অতীত ফর্ম। তারপর ইট ইজ হাই টাইম দেখতে পাচ্ছেন, তাহলে তবুও পাস্ট ফর্ম বসবে। তারপর একইভাবে এখানের মধ্যে দেখেন, এখানে 1971 দেখতে পাচ্ছেন, অতীতের ঘটনা, তবুও আমাদের ভার্ব হিসেবে অতীত ফর্ম বসবে। স্যাক্রিফাইসড যদি বর্তমান বসাইতো তাহলে ডি মুক্ত অবস্থায় বসাইতে হইতো, মানে স্যাক্রিফাইস বসাইতো, ডি যুক্ত অবস্থায় বসাইতো না, ঠিক আছে? তারপর এখানে আসি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এভার, ইয়েট, লেটলি, রিসেন্টলি, ইন দ্য মিন টাইম, এইসব যদি মার্কার দেখতে পান বাক্যের মধ্যে তাহলে বুঝে নেবেন প্রেজেন্ট পারফেক্ট হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটা হলো হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা বি3 বসবে, ঠিক আছে? তাহলে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজ কখন বসে? হ্যাজ সবসময় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট, এগুলো হইলে হ্যাজ বসবে, আর অন্যথায় আপনার হ্যাভই বসে থাকবে, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে দেখেন, আপনি পুরো প্রশ্নটা পড়লে আই হ্যাভ জাস্ট, এখানে মনে করেন রিসিভিটা নাই, এটা আপনাকে করতে বলছে, তাহলে এখানে জাস্টকে দেখতে পাইছেন না? তা জাস্ট দিয়ে বুঝতে পারতেছেন এই যে জাস্ট
জাস্ট দিয়ে বুঝতে পারতেছেন প্রেজেন্ট পারফেক্ট। তা প্রেজেন্ট পারফেক্টের এই আপনার স্ট্রাকচারটা কীরকম, হ্যাভ হবে, তাহলে হ্যাভ হইছে, হওয়ার পর ভার্বের বি3 ফর্ম, রিসিভের বি3 ফর্ম কী হবে, রিসিপ্ট, ইডি যুক্ত ডি যুক্ত হবে আপনার। তারপরে একইভাবে এখানের মধ্যে রিসেন্টলি দেখতে পাচ্ছেন, তাহলে বুঝেই যাইতে পারতেছেন ওটা আপনার প্রেজেন্ট পারফেক্ট হবে। রিসেন্টলি দেখতে পাইছেন প্রেজেন্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাভের পরপরই সি বি3 ফর্ম সিন বসিয়ে দিয়েছে। একইভাবে দেখেন লেটলি আছে এখানে এর পরবর্তী বাক্যে, লেটলি দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার নির্দেশ করতেছে, মার্কার প্রকাশ করতেছে। তাহলে এখানে হ্যাজ দেখতে পাচ্ছি অলরেডি ইউজড হয়ে গেছে, তাহলে এখানে শুধু ভার্বের বি3 ফর্ম বসালেই হয়ে যাবে, জয়েন্ট বসানো হয়ে গিয়েছে। একইভাবে আপনি যদি এর পরেরটাতে দেখেন এখানে এভার লেখা আছে, হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা, তাহলে হ্যাভ ইউজ হয়ে গেছে, তাহলে বি এর আপনার বি3 ফর্ম কি হবে, বিন হবে, তো সেটা ইউজ করা হয়ে গেল। এখন আসেন এরপর 8 নাম্বারটা দেখেন, ইফ প্লাস প্রেজেন্ট বলতে দেখেন শ্যাল উইল ক্যান মে এর পরেই আপনার সবসময় বি1 বসে। দেখেন ইফের পর যদি আপনি প্রেজেন্ট ফর্ম কাম দেখতে পান, ইফ ইউ কাম, তাহলে আই উইল গো, বুঝবেন, ভালো করে বুঝবেন, এই জায়গাটা বোঝা খুবই জরুরি। তাহলে কি বলতেছিলাম, ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো আমি যাব, আমিও যাব, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে যদি দেখেন ইফ এর পর প্রেজেন্ট দেখতে পেয়েছি, ইফ দেখতে পাইলাম, কাম প্রেজেন্ট ভার্ব দেখতে পাইলাম, ভার্বটা প্রেজেন্ট দেখতে পেয়েছি, তারপর পরে আমরা উইল প্লাস আমরা ভি1 গো বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে একইভাবে দেখেন ইফ প্লাস পাস্ট দেখতে পেলে তাহলে শুড উড বা অথবা কুড অথবা মাইট এর পরে ভি1 বসাবেন, ঠিক আছে। দেখেন ইফ আই হ্যাড এ কার, তাহলে ইফ দেখতে পেয়েছেন, হ্যাড দিয়ে বুঝতে পারলেন পাস্ট, যদি হ্যাভ হইতো তাহলে বুঝতাম এটা প্রেজেন্টে আছে, হ্যাজ বসালেও বুঝতাম যে এটা প্রেজেন্টে আছে, কিন্তু হেড বসানোর কারণে বুঝতে পারলাম এটা পাস্টে আছে, ঠিক আছে। তাহলে পাস্টে থাকলে এখানের মধ্যে কোনটা ইউজ করবেন, মাইট ইউজ করেই আপনার ভি1 বসাই দিছে, মুভ, ক্লিয়ার। তারপর ইফ ইউ কেম আই উড গো, তাহলে দেখেন ইফ আছে, এরপর কামের পাস্ট ফর্ম কেম আছে, মানে এসেছিল, ইফ ইউ কেম, তুমি যদি আসতে আই উড গো, আমিও যেতাম, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে উড বসিয়েছে এবং ভার্বের ভি1 ফর্ম বসিয়ে দিয়েছে। তাহলে 9টা রুলস দেখছেন, আপনি একটু যদি ভালো করে মনোযোগ দেন তাহলে খুব অনায়াসেই এই জিনিসগুলো মনে রাখা খুবই সহজ হবে। প্রথমেরগুলো জাস্ট আপনার এখানে মডেল অক্সিলারি ইউজ করা হয়েছে, মডেল অক্সিলারি দেখতে পাইলেই বি1 বসাবেন, মডেল অক্সিলারির পর বি অথবা টু বি অথবা হ্যাভিং, ঠিক আছে, অথবা ইজ বিং, বুঝতে পারছেন, ইজ বিং অথবা এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস বিং দেখতে পাইলে সবসময় বি3 অথবা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসাবো, বি3 যে কথা পাস্ট পার্টিসিপাল ফর্মও একই কথা। এবার আমরা 10 থেকে 22 পর্যন্ত দেখি। এখানের মধ্যে 10 থেকে 22-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স কন্ডিশনাল এবং সিকোয়েন্স অফ টেন্সেস, ইনভার্সন এবং স্পেশাল স্ট্রাকচার নিয়ে আমরা সাজিয়েছি। তাহলে এখানের মধ্যে প্রথমত আমরা 10 নম্বরটা দেখব। 10 নম্বরটা এখানের মধ্যে মনোযোগ দিবেন। 10 নম্বরের মধ্যে আমরা ইফ প্লাস পাস্ট পারফেক্ট, আমরা 8-9-এ ইফ যুক্ত যেগুলো দেখব সেগুলোকে সবগুলোকে আমরা কন্ডিশনাল বলবো, কি বলবো, কন্ডিশনাল। তাহলে ইফ প্লাস প্রেজেন্ট থাকলে আমরা দেখতে পেয়েছিলাম এই যে ইফ প্লাস প্রেজেন্ট, প্রেজেন্ট মানে কাম, প্রেজেন্টে আছে, ভার্বটা প্রেজেন্টে আছে, তখন আমরা কি করছি পরবর্তী ক্লসে শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে যে কোনো একটা বসিয়ে প্রয়োজন অনুসারে যেটা প্রয়োজন হয়েছে সেটা অনুসারে বসিয়ে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছিলাম। যখন ইফ প্লাস পাস্ট হয়েছিল তখন শুড উড কুড মাইট যে কোনো একটা বসিয়ে তারপর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছিলাম। দেখেন ইফের পর যখনই মাত্র আমরা পাস্ট হ্যাড দেখতে পেয়েছি, হ্যাড দিয়ে বুঝতে পারতেছি ওটা অতীত বোঝাচ্ছে, তাহলে তারপর পরেই আমরা মাইট বসিয়ে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম মুভ বসিয়েছি। ঠিক একইভাবে ইফ কামের পাস্ট ফর্ম, কি, কামের পাস্ট ফর্ম কি, কাম অত আসা, কেম অত এসেছিল, তার মানে অতীত। তাহলে এরকম অতীত থাকলে ইফ প্লাস পাস্ট থাকলে তাহলে শুড উড কুড অথবা মাইট এরপরেই আমরা কি বসাবো, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। ঠিক সেটাই করছে, উড বসিয়ে গো বসিয়ে দিয়েছে। তাহলে এখানের মধ্যে দেখি ইফ প্লাস আমরা পাস্ট পারফেক্ট দেখতে পাচ্ছি, তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট দেখলে আমরা কি করব, শ্যাল বসাবো নয়তো উইল বসাবো, ঠিক আছে। শ্যাল, শুড, উড, কুড, মাইট বসিয়ে হ্যাভ বসিয়ে বি3 বসাবো, বি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম।
এখন দেখেন ইফের পর যখন হেড এবং ভি3 ফর্ম যুক্ত দেখতে পেয়েছি, তার মানে বুঝতেছি হেড এবং ভি3 থাকলে আমরা বুঝতে পারতেছি ওটা হলো পাস্ট পার্টিসিপল। তাহলে ইফের সাথে পাস্ট পারফেক্ট যদি দেখতে পাই, ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট দেখতে পাই, ভালো করে বলি, আবারও বলতেছি, হেডের পর যখন ভি3 দেখতে পেয়েছি মানে পাস্ট পার্টিসিপল দেখতে পেয়েছি, তার মানে বুঝতে পারতেছি ওটা পাস্ট পারফেক্ট। তাহলে ইফের পর পাস্ট পারফেক্ট থাকলে শুড, উড, কুড, মাইট যে কোনো একটা বসি, তারপরে আমরা হ্যাভ বসাবো, তারপর ভি3 বসাবো। দেখেন আমরা যখন ইফ প্লাস পাস্ট পারফেক্ট দেখতে পেয়েছিলাম, মাইট বসেছি, তারপর হ্যাভ বসালাম, হ্যাভ বসানোর পর গো এর পাস্ট পার্টিসিপল ফ্রম মানে ভি3 ফ্রম গন বসিয়ে দিয়েছি। একইভাবে ইফের পর হ্যাড কাম বসানো হয়েছে, যেটা দিয়ে বুঝতে পারতেছি পাস্ট পারফেক্ট। ইফের পর পাস্ট পারফেক্ট থাকলে আমরা কি করব, আমরা উড বসালাম, হ্যাভ বসালাম, তারপর ভার্বের বি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিলাম। আচ্ছা, তাহলে বিফোরের বিষয়টা আসি। বিফোর আফটার এই দুইটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। কেন? কারণ এটা শুধু আপনার এই যে স্কুল লাইফে লাগবে এমনটা নয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন আপনার ভার্সিটি লেভেলের হোক, ভবিষ্যতে কোনো জায়গায় চাকরি হোক, অবশ্য বিসিএসেও আমি এই ধরনের প্রশ্ন দেখতে পেয়েছি বিফোর আফটার। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। বিফোরত্ব আগে, আফটারত্ব পরে। সবসময় বিফোরের অর্থ যেহেতু আগে, তাহলে বিফোরের আগেই পাস্ট পারফেক্ট থাকবে, আর আফটার অর্থই যেহেতু পরে, তাহলে আফটারের পরবর্তী অংশেই পাস্ট পারফেক্ট থাকে। মনোযোগ দিয়ে দেখেন। তাহলে বিফোরের আগে যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে পরবর্তী অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। আর আফটারের পরবর্তী অংশ যদি পাস্ট পারফেক্ট হয়, তাহলে এর পূর্ববর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হবে, মানে উল্টা কেস। একটা মনে রাখতে পারলেই হয়ে যাবে। তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, পরে কি বসবে? পাস্ট ইনডিফিনিট। এখন দেখেন এখানের মধ্যে বিফোর দেখতে পাচ্ছি, বিফোরের আগে দেখেন পাস্ট পারফেক্ট হ্যাড, তারপরে ভি3, তার মানে এটা বুঝতেই পারতেছি ওটা পাস্ট পারফেক্ট হ্যাড ডাইট। তাহলে এর পরবর্তী অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে কামের পাস্ট ফর্ম কি? কেম। হয়ে গেল। একইভাবে আফটারের পরবর্তী অংশ থাকে পাস্ট পারফেক্ট। এই যে আফটার, আফটারের পরবর্তী অংশ দেখেন এই যে হ্যাড কাম, হেডের সাথে ভি3 আছে, তার মানে বুঝতে পারতেছি এটা পাস্ট পারফেক্ট। তাহলে এর আগের অংশটা দেখেন আফটারের ডাইট, তার মানে ডাইয়ের অতীত ফর্ম মানে বি2 ফর্ম কি? বি2 ফর্ম হলো ডাইট। তাহলে এটা দিয়ে বুঝতে পারতেছি ওটা হলো পাস্ট ইনডিফিনিটাস। ক্লিয়ার? এবার আসি সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো। তিন রকম কাহিনী আছে, দুই রকম কাহিনী আছে, সরি। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এরকম যখন থাকবে, তার পূর্ববর্তী অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট হবে। কিন্তু সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো এর পূর্ববর্তী অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট হবে। ক্লিয়ার? তাহলে আমি উদাহরণের সাপেক্ষে বুঝাই আপনাকে। এখানে সিন্স দেখতে পাচ্ছি, এই যে সিন্স, তাহলে সিন্সের পূর্ববর্তী অংশ দেখি ইস আছে, তার মানে বুঝতেই পারতেছি ইস দিয়ে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পরবর্তী অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে মিটের পাস্ট ফর্ম কি হবে? ম্যাট। তাহলে আপনি কিভাবে বুঝবেন? এই সিন্স যখনই পরীক্ষার মধ্যে দেখতে পাবেন প্রশ্নের মধ্যে, তাহলে সিন্সের আগের অংশ অথবা পরের অংশ যে কোনো একটা দেওয়া থাকবে, তাহলে সেই দেওয়া থাকা অংশ থেকে আপনার বুঝে নিতে হবে এর পরবর্তী অংশ বা এর আগের অংশ কি হবে। মনে করুন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স দে ফার্স্ট, এখানে ব্র্যাকেটের ভিতর দিল মিট, তারপর একটা শূন্যস্থান পূরণ রাখলো। এখন আপনি কি বসাবেন? আপনি অবশ্যই সিন্সের আগের অংশ যেহেতু দেওয়া আছে, তাহলে আগের অংশ ইজ দেওয়া আছে দেখতে পাচ্ছি, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, তাহলে পরবর্তী অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিটে হবে। আশা রাখি আপনি বুঝতে পেরেছেন এই জায়গাগুলো। এখন একইভাবে আরেকটা দেখেন, এখানে অ্যাজ ইফ দেখতে পাচ্ছি, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো যে কোনো একটা থাকলেই তার পূর্ববর্তী অংশ এবং পরের অংশগুলো সিস্টেম এইটার অনুসারেই চলবে। মানে প্রেজেন্ট ইনডিফিনিট আগে থাকবে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট থাকবে। ক্লিয়ার? তাহলে অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফের আগের অংশ কি দেখেন? টক্স। তাহলে টকের সাথে অ্যাস হইছে কেন? কারণ হলো এখানের মধ্যে হি আছে। হি কি? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি অর্থ হলো সে। সে, আমি, আমরা, তুমি, তোমরা কোনোটার মধ্যে পড়ে নাই। তাহলে আমি, আমরা, তুমি, তোমরার মধ্যে কোনোটা না পড়লে সেটাকে আমরা বলি থার্ড পার্সন। সেটাকে আমরা কি বলি? থার্ড পার্সন। তাহলে থার্ড পার্সনের মধ্যে একজন হইলে তাহলে বলি সিঙ্গুলার। তাহলে হি অর্থ কি? সে। হি অর্থ কি? সে। তার মানে সেটা কি? একজন না? অবশ্যই একজন। তাহলে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, মানে টকের সাথে এস যুক্ত হয়ে টক্স হয়েছে। ক্লিয়ার? তাহলে অ্যাজ ইফ এর আগের অংশ দেখতে পাচ্ছি টক্স, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে পরবর্তী অংশ অবশ্যই কি হবে? অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। দেখুন এখানে ওয়ার আছে। ক্লিয়ার?
এর পরবর্তীটা দেখেন এখানের মধ্যে সেম ভাবে আমি বলেছিলাম সিন্স অথবা অ্যাজ ইফ। আমি এখানে দেখাই সিন্স অথবা অ্যাজ ইফ এর পূর্ববর্তী অংশ বা পরের অংশ দেখেন এখানে ওয়াজ দেখতে পাচ্ছি, তার মানে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পরবর্তী অংশ অবশ্যই আমাদের পাস্ট পারফেক্ট হবে। দেখেন হ্যাড মেট। ক্লিয়ার? এবার দেখেন অ্যাজ ইফ এর পূর্ববর্তী অংশ টকড, টক নাই, টিএ এল কে নাই, টিএ এল কে থাকলে টক অর্থ কি কথা বলা, টকড কথা বলেছিল। ওকে, তাহলে বলেছিল অর্থ কি পাস্টে আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট হ্যাড বিন দিয়ে দেওয়া আছে। ক্লিয়ার? এবার 15 নাম্বারটা আমরা দেখব হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল থাকলে, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল থাকলে উড কুড মাইট অথবা হ্যাভ তার সাথে হ্যাভ যুক্ত হয়ে বি3 হবে। দেখেন হেডের পর সাবজেক্ট আছে, যেমনটা বলছে হেডের পর সাবজেক্ট থাকবে, ঠিক তেমনই হেডের পর সাবজেক্ট আই আছে এখানের মধ্যে। ওকে, তারপর পাস্ট পার্টিসিপল, তো পাস্ট পার্টিসিপল বিন আছে তো, তাহলে হেড প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট পার্টিসিপল পুরোটা পেয়ে গেছি। তাহলে এর পরবর্তী অংশ কি হবে, উড কুড মাইট যে কোনো একটা বসাবো, এখানে উড বসানো হয়েছে, দেখেন উড বসাইছে, তারপর হ্যাভ বসাইছে যেমনটা হ্যাভ বসাইতে বলেছে। তারপরে বলছে বি3, তাহলে বি3 মানে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, হেল্পড, বসিয়ে দিয়েছে। এতটুকুই কাজ, এখানে বোল্ড করা অংশগুলোই দেখবেন যে আপনার। তাহলে 16 নাম্বার উড দ্যাট দেখতে পাইলেই সাবজেক্টের পরপরই কুড বসিয়ে প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিবেন। দেখেন উড দ্যাট আছে, সাবজেক্ট আই এর পরপরই কুড বসিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে দেওয়া হয়েছে। তারপর এখানে তিনটা রুলই সেম, নো সুনার হ্যাড ডট ডট দেন, স্কেয়ারসলি হ্যাড ডট ডট ওয়েন, হার্ডলি হ্যাড ডট ডট বিফোর বা ওয়েন। এগুলোর ক্ষেত্রে নো সুনার হেডের পরবর্তী অংশে আমরা প্রথম ক্লসে বি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করব, আর দেনের পরবর্তী অংশগুলো বা হয়েনের পরবর্তী অংশ বা দেনের পরবর্তী অংশ অথবা বিফোর বা হয়েনের পরবর্তী অংশ, এই তিনটার পরবর্তী অংশ সব সময় আমরা কি ইউজ করব, আমরা অবশ্যই আমরা পাস্ট ফর্ম ইউজ করব। ক্লিয়ার? বি2 মানে কি পাস্ট ফর্ম। এখন আমি আবার ক্লিয়ার করি, এখানের মধ্যে দেখেন নো সুনার হেডের পরবর্তী অংশ কি বলছি, আমাদের পাস্ট পার্টিসিপল, তাহলে সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, সিন হবে। এস ডবল ই মানে দেখা, সিন হবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম এস ডবল ই এন। তাহলে দেনের পরবর্তী অংশ কি হচ্ছে দেখেন তো, র্যান। দেনের পরবর্তী অংশ কি হচ্ছে, র্যান, যেটা এখানে বলে দিয়েছিল বি2। তাহলে বি2 মানে কি, বি2 মানে হলো পাস্ট ফর্ম, বি2 মানে কি ফর্ম, পাস্ট ফর্ম। তাহলে নো সোনার হেডের পর সবসময় আমরা কি দেখতে পাবো, বি3 দেখতে পাবো, আর আমরা দেনের পরবর্তী অংশ বি2 দেখতে পাবো, সেম টু সেম। দেখেন স্কেয়ারসলি হেডের পরবর্তী অংশ এখানের মধ্যে বি3, তারপর এখানে বি2। একইভাবে হার্ডলি হেডের পর এখানে পরবর্তী অংশ ভার্বটা দেখতে পাচ্ছি বি3 ফর্মে, এর পরবর্তী অংশটা এখানে বি2। আই থিঙ্ক ক্লিয়ার আপনাদের কাছে। লাস্ট তিনটা রুলস দেখবো, হোয়াইল বা কন্টেক্সচুয়াল কন্টিনিউয়াস হিন্ট থাকলে তাহলে বুঝে নেবেন ওটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, মনোযোগ দিবেন। ওয়াইল আছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হইতে হলে কি হয়, কন্টিনিউয়াস হইতে হলে আইএনজি যুক্ত হতে হয় ভার্বের সাথে, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে একটা অক্সিলারি ভার্বও খুঁজবে, সেই অক্সিলারি ভার্ব হইল ওয়াস। এখন কোন ধরনের অক্সিলারি, পাস্ট কন্টিনিউয়াস বলছিলাম, তাহলে পাস্টের জন্য অবশ্যই ওয়াজ অথবা ওয়ার বসবে। তাহলে এখানে ওয়াজ কেন বসলো, ওয়ার না বসে? মূলত হি অর্থ সে মানে একজন হইলে ওয়াস, একের অধিক হইলে যদি দে হইতো টিএচই ওয়াই, দে মানে তারা, একের অধিক হইলে এখানে ওয়ার বসতো। ঠিক আছে, তার মানে প্লুরাল ফর্মে ওয়ার, সিঙ্গুলার ফর্মে ওয়াস। ক্লিয়ার? তারপর লেস্টের পরের হিসাব করব, লেস্টের পর সাবজেক্ট থাকবে, শুড থাকবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। দেখেন লেস্ট আছে, সাবজেক্ট হি আছে, তারপর শুড বসিয়ে ভার্বের কি বসানো হবে, প্রেজেন্ট ফর্ম। মাথায় রাখবেন পরীক্ষার মধ্যে লেস দেওয়া থাকবে ঠিকই, কিন্তু এখানের মধ্যে আপনার শুড আর স্টাম্বল এই জিনিসগুলো দেওয়া না থাকতে পারে, এটা কিন্তু আপনার বসানো লাগবে আপনার ভার্ব দেখে। যেহেতু লেস দেখতে পাইছেন, তারপর সাবজেক্টের পরপরই শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো, এটা আপনার দায়িত্ব। তারপর 22 নাম্বার এবং সর্বশেষ, সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বে সবসময় আইএনজি যুক্ত হয়, পরবর্তী ভার্বে সবসময় কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। যেমনটা দেখেন আই হ্যাভ ফিনিশড, প্রথমটাতে ইডি যুক্ত কিন্তু পরবর্তীটাতে আইএনজি যুক্ত করছে। সেমভাবে এখানেও আই সাজেস্টেড হিম গোয়িং টু দ্য ইউএসএ, দেখেন সাজেস্টেড প্রথম ভার্ব, পরবর্তী ভার্ব গো,
কিন্তু তার সাথে আইএনজি যুক্ত করছে। তাহলে সিম্পল সেন্টেন্সের দুইটা ভার্ব থাকলে পরবর্তী ভার্বে সবসময় কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। আশা রাখি ক্লিয়ার। রাইট ফর্ম অফ ভার্ব এর পরবর্তীগুলো আমরা প্র্যাকটিস করব, ডাইরেক্ট হাতে হাতে প্যাসেজ প্র্যাকটিস করব। ক্লিয়ার?